প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের মাঝে বাংলা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের নতুন একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে নদীর স্বপ্ন এবং লেখক হচ্ছে বুদ্ধদেব বসু। তো আজকে আমরা কি কি পড়বো সেটা আগে তোমাদের একটু জানিয়ে দিই। আজকে আমরা পড়বো কবি পরিচিতি এবং পরবর্তীতে আমরা পড়বো পুরো কবিতাটা এবং প্রত্যেকটা শব্দ এবং লাইন আমরা ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা পড়ব শব্দার্থ এবং টিকা। পরবর্তী ক্লাসে আমরা পড়ব বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। কি বলছে দেখো, বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভার অধিকারী। আচ্ছা, বহুমুখী প্রতিভার অধিকারী বলতে কি বোঝায়? মানে হচ্ছে নানান বিষয়ে পারদর্শী বা নানান প্রতিভায় পারদর্শী। তিনি কবিতা, ছড়া, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, অনুবাদ, সম্পাদনা ইত্যাদির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাহলে তিনি অনেক কিছুই রচনা করছে। কি কি ছিল? কবিতা, ছড়া, ছোট গল্প, উপন্যাস, আরও অনেক কিছু ছিল। এগুলা এটা পড়ার দরকার নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে স্নাতক এবং পরের বছর প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথমে সাংবাদিকতা এবং পরে অধ্যাপনাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকার পুরানো পল্টন থেকেও তার ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা প্রগতি প্রকাশিত হয়। তিনি কবিতা পত্রিকা নামেও একটি পত্রিকা সম্পাদনা করেন। তাহলে পত্রিকার নাম ছিল কবিতা পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যরীতির বাইরে পৃথক কাব্যধারার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রধান কবি বুদ্ধদেব বসুর রচনা শৈলী স্বতন্ত্র ও মনোজ্ঞ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যরীতির বাইরে পৃথক কাব্যধারার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কে ছিল? প্রধান কবি ছিল বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বিক্রমপুর অর্থাৎ বর্তমানের মুন্সিগঞ্জ। কিন্তু মুন্সিগঞ্জের পূর্ব নাম কি ছিল? মুন্সিগঞ্জের পূর্ব নাম ছিল বিক্রমপুর। 1974 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে মারা যান? 1974 সালে। তো তোমরা বুদ্ধদেব বসুর যে কবি পরিচিতি এটা আছে, ওনার যে পরিচিতি সেটা খুব বেশি একটা পড়ার দরকার নেই, জাস্ট রিডিং পড়ে নিবা। ওনার এই যে নদীর স্বপ্ন, এই কবিতা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা কবিতা এবং শব্দার্থ টিকার ভিতর থেকে আসবে, অথবা পাঠ পরিচিতি। তো কবি পরিচিতি জাস্ট কয়েকবার রিডিং পড়লে হবে। তো চলো আমরা আমাদের কবিতায় ফেরত যাই। তো আমরা চলে আসলাম আমাদের কবিতায়। আমাদের কবিতাটির নাম কি? কবিতাটির নাম হচ্ছে নদীর স্বপ্ন এবং লেখক হচ্ছে বুদ্ধদেব বসু। কোথায় চলছো? এদিকে এসো না। মানে কোথায় চলছো মানে কি? কোথায় যাচ্ছ? এদিকে এসো না, এটা কাকে বলছে? এই কথাটা কে বলছে? কোথায় চলছো এটা বলছে যে কানাই। এদিকে এসো না মানে এদিকে আসো। কাকে বলছে এই কথাটা? কানাই। কানাই কথাটা বলছে নৌকার মাঝিকে। দুটো কথা শোনো দিকি, মানে দুটো কথা। দিকে মানে কি? দিকে মানে হচ্ছে দেখি। দিকে মানে কি? দিকে মানে হচ্ছে দেখি। দুটো কথা শোনো দিক মানে দুটো কথা শোনো। এই নাও এই চকচকে ছোট নতুন রূপের সিকি। সিকি মানে কি? সিকি মানে হচ্ছে আগেকার যুগে টাকা, যে পয়সা। সিকি মানে কি? পয়সা। এটা কি কত টাকা ছিল? এটা 1 টাকা থেকে কম ছিল বা 50 পয়সা থেকেও কম ছিল। এই নাও এই চকচকে মানে কি? প্রায় নতুন, ছোট নতুন রূপের সিকি। শোকানোর কাছে দুটো আনি আছে, তোমায় দিচ্ছি তাও। শোকানোকে, শোকানো ছিল হচ্ছে কানাইয়ের বোন। শোকানো কে ছিল? শোকানো ছিল কানাইয়ের বোন। শোকানোর কাছে কি আছে? দুটো আনি আছে। আনি কি? আনি হচ্ছে টাকার পরিমাণ। এটা কত টাকা? এটাও ছিল, এটা 25 পয়সা থেকে অনেক কম ছিল। তোমায় দিচ্ছে তাও। কাকে দেবে? মাঝিকে। কাকে দিতে চাচ্ছে চাচ্ছে এগুলা? কানাই মাঝিকে দিতে চাচ্ছে। কেন? যাতে মাঝি এই টাকার বদলে কানাই এবং শোকানুকে নৌকার মধ্যে তুলে নেয়, মানে নৌকা নিয়ে তাদেরকে যাতে নদীতে ঘুরায়। সে কি দিতে চাচ্ছে? রূপসী এবং দুটো আনি কার কাছে আছে? শোকানোর কাছে। সেগুলো মাঝিকে দিতে চাচ্ছে যাতে বিনিময়ে মাঝি তাদেরকে নৌকায় ঘুরায়। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও, নৌকা তোমার ঘাটে বাঁধা আছে। মানে কানাই মাঝিকে রিকোয়েস্ট করতেছে যাতে সে কানাই এবং শোকানুকে, মাঝি যাতে কানাই এবং শোকানুকে নৌকার মধ্যে তুলে নেয়। যাবে কি অনেক দূরে?
মানে কানায় প্রশ্ন করছে মাঝিকে যে তুমি তো অনেক দূরে যাবে, যদি দূরে যাও, অনেক দূরে যাও, তাহলে আমাদেরকে কি নৌকায় তুলে নাও। পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো। পায়ে পড়ি মানে, মানে কানাই একদম জোর করে রিকোয়েস্ট করতেছে। কাকে রিকোয়েস্ট করতেছে? মাঝিকে। কিভাবে? একদম জোর করে রিকোয়েস্ট করতেছে, সাথে নিয়ে চলো মোরে আর শোকানুরে। শোকানু কে ছিল? শোকানু ছিল কানাইয়ের বোন। মোরে মানে কি? মানে আমাকে এবং শোকানুকে সাথে নিয়ে চলো, যাতে মাঝি যাতে কানা এবং শোকানুকে তার সাথে নিয়ে চলে। এজন্য কানাই বারবার মাঝিকে রিকোয়েস্ট করতেছে বা অনুরোধ করতেছে। আমার ছিল না, আমি যে কানাই, মানে এখন আসে সে তার পরিচয় দিচ্ছে যে তুমি কি আমাকে, মাঝিকে বলতেছে যে তুমি আমাকে চিনো না। মাঝিকে প্রশ্ন করছে, আমি যে কানাই, আমি হচ্ছে কানাই, শোকানো আমার বোন। তাহলে শোকানো কি হয়? শোকানো কানাইয়ের বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা সোন। সোন মানে কি? সোন হচ্ছে একটা নদীর নাম। যেমন মেঘনা একটা নদী, এটা তোমরা জানো। পদ্মা একটা নদী, এটাও জানো। সোন একটা কি? নদীর নাম। তোমার সঙ্গে বেড়াবো আমরা কোথায়? মেঘনা নদীতে বেড়াবে, পদ্মা নদীতে ঘুরবে এবং সোন নদীতে ঘুরবে। শোনো, মা এখন ঘুমিয়ে গেছে, দিদি গেছে স্কুলে। মানে কি? মানে তার মা এখন ঘুমাইতেছে, মানে বকুনি খাইতে হবে না। মানে এখন যদি নৌকায় ঘুরে, হয়তো মায়ের বকুনি খাওয়ার একটা ভয় আছে, কিন্তু সেই ভয়টা কি এখন নাই। কারণ কি? মা এখন দুপুরবেলা ঘুমাচ্ছে। দিদি কোথায় গেছে? দিদি গেছে স্কুলে বা স্কুলে। এই ফাঁকে মরে আর শোকানুরে নৌকায় তুলে নাও। নৌকায় নাই নাও তুলে, মানে ওই যে এখন একটা সুযোগ, মানে এই ফাঁকে কি, মানে এই সুযোগে মা যেহেতু ঘুমাইছে, দিদি যেহেতু নাই স্কুলে গেছে, ওই মুহূর্তেটায়, মানে ওই সুযোগে যাতে মাঝি কানায় আর শোকানুরে নৌকার মধ্যে তুলে নেয়। কোনো ভয় নেই, বাবার বকুনি তোমায় হবে না খেতে। তাহলে কি, মানে মাঝির কোনো ভয় নেই। মাঝি যদি কানা এবং শোকানুকে নৌকা তুলে নেয়, তাহলে মাঝির কোনো কি বকুনি খাইতে হবে না। যত দোষ সব আমরা, না আমি একা নেবো মাথা পেতে। মানে প্রথমে কি বলছে যে যত দোষ সব আমরা, মানে সব দোষ কানা এবং শোকানু মাথা পেতে নেবে, কিন্তু পরে আবার বলতেছে না, শোকানুকে কোনো দোষ মাথায় মাথা পেতে নেওয়া লাগবে না, সব দোষ কানাই একা মাথা পেতে নিবে। ওটা কি? জেলের নৌকা। তাই তো, জাল টেনে তোলা দেয়। মানে কি জেলে, মানে কি জেলে মানে হচ্ছে যারা মাছ ধরে, যারা নদীর মধ্যে মাছ ধরে বেড়ায়, তাদেরকে কি বলে? তাদেরকে মনে হচ্ছে জেলে। তাই তো, মানে প্রথম প্রশ্ন করছে যেটা হচ্ছে জেলের নৌকা, কিন্তু পরবর্তীতে কানে নিজেই দেখতে পেয়েছেন হ্যাঁ এটা জেলের নৌকা, এই জন্য বলছে যে তাই তো হ্যাঁ, মানে ওটা জেলের নৌকা। জাল টেনে তোলা দায়। দায় মানে কি? দায় মানে কি? দায় মানে হচ্ছে কঠিন। দায় মানে কি? দায় মানে হচ্ছে কঠিন। মানে জাল টেনে তোলা কি? জাল টেনে তোলা কঠিন। মানে এত বেশি মাছ আসছে জালের মধ্যে, এই জন্য জালটা টেনে তোলা একদম কঠিন। রূপলী নদীর রূপলী ইলিশ, ইস চোখে জলসায়। রূপলী নদী কি? মানে সৌন্দর্যমণ্ডিত, মানে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নদী। রূপলী ইলিশ, এখানে কি মানে একদম তাজা ইলিশ। রূপলী ইলিশ বলতে কি হয়েছে যে একদম তাজা টাটকা ইলিশ। ইস চোখে জলসায়, মানে কি একদম চোখের মধ্যে লেগে থাকে এরকম ইলিশ। তারপর কি বলছে দেখো, ইলিশ কিনলে? আহ, বেশ বেশ, তুমি খুব ভালো মাঝি। পরবর্তী কি? কানাই মাঝিকে কি প্রশ্ন করছে যে তুমি কি ইলিশ কিনছো, মানে মাঝি ইলিশ কিনছে। এই জন্য বলছে যে মাঝি তুমি খুব ভালো। উনুন ধরাও, শুকানো দেখা, রান্না আর কার সাথে? উনুন মানে কি? উনুন মানে হচ্ছে চুলা। উনুন মানে কি? উনুন মানে হচ্ছে চুলা। মানে চুলা ধরাও মানে চুলা জ্বালাও। শুকানো দেখা, রান্নার কারসাজি। রান্নার কারসাজি মানে কি বলছে? মানে শুকানো অনেক বেশি ভালো রান্না করতে পারে, জন্য বলতেছি শুকানো দেখা রান্নার কারসাজি, মানে চুলা জ্বালাই দেয়। ওই ঠায় বসে ধোঁয়া ওঠা ভাত, টাটকা ইলিশ ভাজা। ওই ঠায় মানে কি? ওইটা মানে হচ্ছে এক ধরনের চাটাই, মানে মাটির মধ্যে চাটাই বিছিয়ে ওখানের মধ্যে বসছে। ধোঁয়া ওঠা ভাত মানে কি একদম গরম ভাত, টাটকা ইলিশ ভাজা। শোকানো রে তুই আকাশের রানী, আমি পদ্মার রাজা। মানে পরবর্তীতে কানাই নিজেকে পদ্মার রাজার সাথে তুলনা করছে এবং শোকানোকে কিসের সাথে তুলনা করছে? শোকানোকে আকাশের রানীর সাথে তুলনা করছে। খাওয়া হলো শেষ, আবার চলছে, ধুলছে ছোট্ট নাও। মানে তারা খাইছে, খাওয়া শেষে আবার নৌকার মধ্যে উঠছে। দুলছে মানে কি? মানে খেলতেছে দুলতেছে। নাও মানে কি? নাও মানে হচ্ছে নৌকা। মানে খাওয়া শেষে তারা আবার ছোট্ট নৌকার মধ্যে উঠছে এবং নৌকা হেলে দুলে যাচ্ছে। হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও।
লাল পাল মানে কি, নৌকার মধ্যে এক ধরনের পর্দা থাকে, সেটা কি কালার, লাল কালার, বলছে যে লাল পাল। হালকা নরম হাওয়া মানে কি, মানে হালকা বাতাস ছিল নদীর মধ্যে, শুকানোর চোখ ঘুমে ঢুলে আসে, আমি ঠিক জেগে আছি, মানে নৌকার মধ্যে বাতাসের মধ্যে আরাম পাইতে পাইতে শুকানো একদম কি ঘুমাই ঘুমাই গেছে, মানে তার ঘুম চলে আসছে। আমি ঠিক জেগে আছি, মানে শুকানো ঘুমাইলেও কানায় জেগে আছে। গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি, মানে কানাই প্রশ্ন করছে মাঝিকে যে গান গাওয়া হলে আমাকে তুমি অনেক গল্প বলবে। শুনতে শুনতে আমিও ঘুমোই বিছানা বালিশ বিনা। বিনা মানে কি, বিনা মানে হচ্ছে বিছানা বালিশ ছাড়া। বিনা মানে কি, বিনা মানে হচ্ছে বিছানা বালিশ ছাড়া। বিনা মানে কি, বেঁধে দাও। বিছানা বালিশ ছাড়া গান শুনতে শুনতে বা গল্প শুনতে শুনতে কানায় ঘুমাই গেছে মাঝি। তুমি দেখো ছোকানো রে ভাই, ও বড়ই ভীতু কিনা। মানে এখানে কি বুঝেছি, মানে এই লাইনটা দ্বারা প্রকাশ হয়েছে ছোকানোর প্রতি কানাইয়ের একটা কি ছিল, মমত্ববোধ বা ভালোবাসা ছিল। এই জন্য বলছে মাঝি তুমি ছোকানোরে দেখে রেখো ভাই, যাতে ছোকানো পড়ে না যায়। ও বড়ই ভীতু কিনা, মানে ছোকানো একটু ভীতু টাইপসের। এই জন্য কানাই বলছে মাঝি যাতে ছোকানোকে একটু দেখে রাখে। আমার জন্য কিচ্ছু ভেবো না, আমি তো বড়ই প্রায়, মানে কি বলছে, বলছে যে তার জন্য যাতে কিচ্ছু না ভাবে, মাঝি যেন তাকে নিয়ে কোনো, কানাইকে নিয়ে যাতে কোনো টেনশন না করে। আমি তো বড়ই প্রায়, মানে সে এখন বড় হয়ে গেছে। ঝড় এলে ডেকো আমারে, সকানো যেন সুখে ঘুম যায়, মানে যদি ঝড় আসে নদীর মধ্যে, তাহলে মাঝি যাতে শোকানোকে ডেকে দেয়, আর সরি কানাইকে ডেকে দেয়, আর শোকানো, শোকানোকে যাতে না ডাকে, কারণ তার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য যাতে সে সুখে ঘুমাতে পারে, যেন তাকে ডাকতে না করছে। আশা করতেছি তোমরা আজকে যে কবিতাটা, কবিতাটা প্রত্যেকটা শব্দ এবং লাইন খুব ভালো করে বুঝতে পারছো। চলো আমরা এখন শব্দার্থ এবং টিকা দেখি। শিখে মানে কি, 4 আনা মূল্যের মুদ্রা বা 25 পয়সার মুদ্রা। আমি বলছিলাম 50 পয়সা থেকে কম, কত, 25 পয়সার মুদ্রা। আনি মানে কি, 1 টাকার 16 ভাগের 1 ভাগ মূল্যের মুদ্রা। এই যে 2 আনি কার কাছে ছিল, 2 আনি ছিল সোকানোর কাছে, আর সিকি কার কাছে ছিল, সিকি ছিল কানাইয়ের কাছে। শোন কি, শোন একটি নদীর নাম। কারসাজি মানে কি, কূট কৌশল, এখানে চমৎকারিত্ব অর্থে কাব্যিক ব্যবহার। রান্নার কারসাজি মানে রান্না, চমৎকার রান্না করতে পারতো, এই জন্য বলছে রান্নার কারসাজি। পাল মানে কি, বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকায় খাটানো মোটা কাপড়ের পর্দা। তো এরপর আমরা পাঠ করেছি, একটু দেখি। বুদ্ধদেব বসুর নদীর স্বপ্ন কবিতায় নদী এবং নৌ ভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে। মানে কার, কোন কিশোর, সেই কিশোরের নাম কি, সেই কিশোরের নাম হচ্ছে কানাই, মানে কানাই এভাবে কল্পনা করছে যাতে সেভাবে নৌকায় ঘুরতে পারে। দুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদীর পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। নৌকায় নানা রঙের পাল, নীল রঙের আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা, রূপালী ইলিশ মাছ, নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া, গল্প করা, এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে। পাশাপাশি এই কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব ও আদর প্রকাশের চমৎকার নিদর্শন আছে। আমাদের কবিতাটা এখানেই শেষ, খুবই সহজ এবং সুন্দর একটা কবিতা ছিল। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা বোনের পেছনে প্রশ্ন সলভ করবো। তোমরা আমার সাথে থেকে বোনের পেছনে প্রশ্ন অবশ্যই সলভ করবে, তাহলে তোমাদের কাছে কবিতাটা আরো অনেক বেশি সহজ মনে হবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।